ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা পডকাস্ট, যেখানে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা তার মুখ থেকে বা তার পরিচিত কারো মুখ থেকে শোনা হয়। আজকে আমাদের সঙ্গে কল রেকর্ডিংয়ে রয়েছেন মধুমিতাদি। মধুমিতাদির ঘটনা তোমরা এর আগেও শুনেছ। মধুমিতাদি গড়িয়াতে থাকেন এবং গড়িয়ার ঘটনাটা আমাদের এই পরিবারের সবথেকে মোস্ট ভিউড ভিডিওসের মধ্যে একটা, এবং সেই ঘটনা নিয়ে অনেক কমেন্টসও এসেছিল। যাই হোক, সেটা আজকে ক্লিয়ারও হয়ে যাবে। এবং আজকের এই ঘটনাটা গড়িয়াতেই ঘটে যাওয়া একটা ঘটনা। গড়িয়াতে এমন একটা বটগাছ আছে যেখান দিয়ে তোমরা গেলে ভূত দেখতে পাবে, এরকম একটা বিষয়। যাই হোক, আর বেশি বলে স্পয়লার দিচ্ছি না, যেটা তোমাদের একদমই ভালো লাগে না আমি জানি। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিই আজকের পডকাস্ট। হ্যালো মধুমিতাদি। হ্যাঁ বলো অমিত। কেমন আছো বলো? হ্যাঁ আছি, ভালোই আছি, খুব ভালো চলছে। কিন্তু আমাদের এই কলকাতায় আরজি করে যে ঘটনাটা ঘটে গেল, তার জন্য সত্যি কথা বলতে খুব মনটা খারাপ আছে। মানে রীতিমতো সবারই হচ্ছে। এবং যখন তিলোত্তমার মাকে যখন কাঁদতে দেখি না, মানে ভীষণ কষ্ট হয়, মানে বুক ফেটে কান্না বেরোচ্ছে, মানে ওনার কোলটা খালি হয়ে গেল না বলো। তুমি ভাবো একটা মেয়ে কত মানে স্ট্রাগল করে সে গেছে, কারণ ওই জায়গায় যেতে গেলে একটা মানে কি পড়াশোনার মাধ্যমে যেতে হয়। একদমই তাই, খুব খুব খারাপ লাগছে। মানে এটা বলা নেই। আমি অনেক সময় মিছিলে যেতে পারছি না আমার কাজের জন্য, বা মানে অনেক সময় আমার শরীরটা ডাউন থাকছে, তো সেই জন্য আমি যেতে পারছি না। তো কিন্তু আমার ভীষণ খারাপ লাগছে। আমাদের এখান থেকে অনেকেই গেছে, আমিও চেষ্টা করছি আগামী দিনে যাওয়ার জন্য। কিন্তু আমি যখনই আমি কাজ থেকে ফিরছি, ধরো আমরা শুটিং করে ফিরি বা আমরা অফিস থেকে ফিরছি, আমাদের তো প্রোডাকশন কন্ট্রোল মানে প্রোডাকশন হাউসগুলোতে যেতে হয়। তো যখন আমি আমার হাজবেন্ডের সঙ্গে ফিরি, যখনই দেখি ওরকম আই ওয়ান্ট জাস্টিস হচ্ছে, আমিও সেখানে আমি বা আমার হাজবেন্ড দুজনে মিলেই ওখানে গিয়ে ইনভলভ হয়ে যাই। মানে আর কিছু না হোক, অন্তত আর ভবিষ্যতে যেন এটা যেন আর না হয়, দ্বিতীয় কোনো তিলোত্তমা যাতে না হয়, সেই জন্য প্রত্যেকটা মানুষেরই চেষ্টা চলছে, তাই না? ঠিক, সেটা দরকারও। আর চাইছি যে বিচারটা হোক, দোষীরা শাস্তি পাক, তবেই হয়তো আমরা আমাদের মতন যারা সাধারণ পরিবারের মানুষ, মানে আমাদের শান্তি হবে, আর কিছু না। আগামী দিনে আমরা আমাদের যারা কন্যা সন্তান আছে যাদের বাড়িতে, তারা মেয়েদেরকে বাইরে পড়তে যেতে দিতে বা যে কোনো কাজ করতে যেতে দিতে তাদের সাহসটা অন্তত থাকবে। আর যদি না হয় তাহলে হয়তো এটা হয়তো আগামী দিনে মেয়েরা, আমার মনে হয় বাড়িতেই থেকে যাবে। তাদের বাবা মায়ের হয়তো বাড়ি থেকে বাইরে বের করতেই তাদের হয়তো ভয় পাবে। যাই হোক, তোমার আগের এপিসোডে তো মানে লোকে প্রচন্ড ভালোবেসেছে এবং মানে পছন্দ করেছে। তার মধ্যে দু একটা আপস এন্ড ডাউন ছিল, যেটা লোকে তুমি বুঝতেই পারছো, সেটা কখনোই সম্ভব না কন্ট্রোল করা। একদম ভুল ত্রুটি হয়ে গিয়েছিল একটুখানি। হ্যাঁ, আমাদের এই পরিবারের অনেকের কাছে আমি সরি চাইছি, কারণ আমার অনেকটা ভুল, মানে বলতে গিয়ে আমার অনেক সময় কনসেন্ট্রেশন একটু আউট অফ কনসেন্ট্রেশন। সম্ভাবনা গো, একটা কেউ যদি 1 ঘন্টা ধরে কনস্ট্যান্ট একটা স্টোরি বলছে, সেখানে মানে একটু এদিক ওদিক হতেই পারে, সেটা নিয়ে অত ভাবার কিছু নেই। আর হ্যাঁ, আমি একটা ক্লারিফাই দিতে চাই যে আমার না ওই অমাবস্যা ছেড়ে একাদশীর দিন কিন্তু আমার ঘটনাটা ঘটেছিল, ঠিক আছে? ওটা সবাই এটা বলেছিল, আমার বাড়ির লোকও বলেছিল অমাবস্যা হয়তো চলছে, কিন্তু না, পরে পঞ্জিকা থেকে বললো আরে না না, একাদশীর সময় ঘটনাটা ঘটেছে। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি যে আজকে ঘটনাটা বলবো, সেটা হচ্ছে যে আমার বাবা যে বাড়িটা করেছে গড়িয়াতে, যেখানে বাড়িটা করেছে, তো সেখানে তো আমি বলেছিলাম যে আমার বাবা পুজো না দিয়ে প্রথমে ঢুকেছিল। কিন্তু আমাকে যে আমার ভেতরে যে প্রচেষ্টা ছিল, সেটা কিন্তু অনেক বছর পর হয়েছিল ব্যাপারটা, ঠিক আছে? মানে তখন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করবো প্লাস আমি ওই সময় প্রোগ্রাম করছি, গানের জগতে ঢুকেছি, প্রোগ্রামের জগতে আমি ঢুকেছি, ওই সময় এটা হয়েছিল। কিন্তু আমার বাবার যখন বাড়িটা করেছিল না, ওই সময় বাবা পুজো দিয়ে ঢোকেনি। কিন্তু পরে ওই সময় মানে আমরা যখন জাস্ট ঢুকেছি, তখন তো আমরা খুব ছোট, কিন্তু আমার মায়ের মুখে শুনেছি বুটের আওয়াজ হতো বাড়ির মধ্যে, সন্ধে হলেই কেউ যেন ঘাট 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 করে বুট পরে হাঁটছে, এরকম মানে বিভিন্ন রকম জিনিস মা বুঝতে পারতো। তো পরে লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠা করাতে সেটা অনেকটা মানে কি বলবো, ওটা অনেকটা ঠিক হয়ে গেছিল। কিন্তু হঠাৎ করে অনেক কিছুই দেখা যেত, হঠাৎ করে। তো অনেক টুকরো টুকরো এরকম কাহিনী আছে যে কন্টিনিউ হতো, এরকম কোনো ব্যাপার নেই, হঠাৎ করে হতো এই ব্যাপারগুলো।
তো যাই হোক, তো আমি যেটা বলতে চাইছি, আমার যখন 4 বছর বয়স, ঠিক আছে, আমার যখন 4 বছর বয়স, আমার মা কি করতো, আমাদের তখন রেশন ছিল যাদবপুরে, কেননা আমার বাবা যখন চাকরি করতেন বিয়ের আগের থেকেই যাদবপুরে আমার বাবা ভাড়া থাকতেন। তো আমার বাবার সাথে মায়ের যখন বিয়ে হয় তখন আমার বাবা যাদবপুরেই ছিলেন, সেই জন্য রেশন কার্ডটা আমাদের যাদবপুরেই ছিল। গড়িয়া আসার পরে ফট করে যাদবপুর থেকে এখানে ট্রান্সফার করা হয়নি। তো সেই সূত্রে আমার মা কখনো আমাকে নিয়ে, কখনো বোনকে নিয়ে, কখনো বোনকে আমাকে নিয়ে, দুজনকে নিয়ে রেশন তুলতে যেত। রেশন মানে তোমার এখান থেকে গড়িয়া স্টেশন থেকে ট্রেন ধরে যাওয়া, আবার ট্রেন ধরে বাড়ি ফেরা। আর তখন আমাদের এই গড়িয়া অঞ্চলটা মানে একদম অত্যন্ত গ্রাম যাকে বলে, মানে যেই সময় কিছু ছিল না, মানে এখন তো গড়িয়া আসলে তুমি চিনতে পারবে না, তখন গড়িয়াতে মানে আমাদের বাড়ি থেকে একটা বাড়ি দেখা যাচ্ছে, এরকম টাইপের ছিল আর কি। তো যারা গড়িয়া বা গড়িয়া স্টেশন রোডে থাকে তারা এই ব্যাপারটা শুনলে জানতে পারবে। তো এই ব্যাপারটা হওয়ার পরে তো আমার মা একদিনকে আমাকে নিয়ে এরকম গেছে রেশন তুলতে। তো রেশন তুলতে গিয়ে আমার মা হঠাৎ করে, মানে অনেকটা লাইন পড়তো সেই সময়, রেশনে অনেক লাইন পড়তো, এখনো পড়ে না যে তা না, ওই সময় লাইন পড়েছে। মার অনেক রাত হয়ে গেছে, তখন প্রায় 7টা 8টা হয়ে গেছে, 7টা থেকে 8টা এরকমই হবে, আমি ঠিক জানি না ব্যাপারটা, কিন্তু রাত হয়েছিল এটুকু জানি, ঠিক আছে। তো আমার মা হঠাৎ করে যখন স্টেশনে আসে, আমার মা দেখে ট্রেন বন্ধ, এবার প্রচুর ভিড় প্ল্যাটফর্মে, চারদিকে লোকে বলছে কখন ট্রেন ছাড়বে, কেউ জানে না। এবার আমার মা কি করবে, আমি একটা ছোট বাচ্চা মেয়ে, আমার মার হাতে একদিকে ব্যাগ একদিকে আমি, আমার মা কি করলো, আস্তে আস্তে করে মেইন রোডে আসলো। এসে আমার মা একজন রিক্সাওয়ালাকে বললো যে আপনি আমাকে একটু গড়িয়া স্টেশন রোডে পৌঁছে দিতে পারবেন, আমার ছোট একটা মেয়ে আছে সঙ্গে, বাচ্চা, তো আপনি নিয়ে গেলে আমার খুব উপকার হয়। তো আমার উনি কেন জানি না, উনি আমার মাকে দেখে, আমাকে দেখে হয়তো ওনার খুব দয়া হয়েছিল যে হ্যাঁ এরকম একটা রাতে একজন, তখন তো আমার মায়ের বয়স অনেক কম ছিল, তো উনি বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে চলুন বৌদি, আপনাকে নিয়ে যাবে, একটু বেশি ভাড়া দিতে হবে। মা বলে হ্যাঁ আমি ভাড়া বেশি দেবো, আপনি আমাকে একটু নিয়ে যান। উনি নিয়ে আসলেন আমার মাকে, তো গল্প করতে করতে উনি আসছেন, তো আস্তে উনি এখানে এসে উনি বলছেন যে এরকম গড়িয়া ওখানে আপনারা বাড়ি কিনেছেন, উনি জানেন যে এই জায়গাটা একটু অন্যরকম আছে, কেন এত ভেতরে বাড়ি কিনেছেন, আপনি টালিগঞ্জের মেয়ে, আপনি কেন ওখানে বাড়ি একটা জায়গা কিনেননি। তো মা বললো যে আমি তো জানি না, আমার হাজবেন্ড বাড়ি করে ফেলেছে। তো মা ওনাকে এরকম গল্প বলতেই আসছে যে আমার বাড়িতে এরকম এই জিনিসগুলো হচ্ছে, তো আমার বাড়ির পাশে এরকম বিশাল জঙ্গল, তো এরকম মাঝে মাঝে এরকম টাইপের জিনিস হয়, কখনো কখনো কিছু দেখি, কখনো কিছু বুঝতে পারি, আর তো এরকম বলতে আসছে। তো আস্তে তো উনি যখন এখানে এসে আমাদের ঠিক আমরা যেখানে যেই পাড়াতে আমরা থাকি আর কি, ওই মেইন রোডে এসে, মেইন রোড থেকে না আমাদের অনেকটা ঢালে নিচে নামতে হতো, ঠিক আছে, অনেকটা ঢালে নামতে হতো। তো উনি কি করেছেন, এসে উনি এখানে বলছে বৌদি আপনি এখান থেকে নামবেন, তখন রিক্সা নামতো না, ওখান থেকে এতটাই ঢাল ছিল যে রিক্সা ওপর থেকে নিচে নামতো না। তো উনি বলছেন যে বৌদি আপনাকে আমি পৌঁছে দেবো, আপনার বাচ্চা আছে সঙ্গে, তো আমি আপনার বাচ্চাকে কোলে নিচ্ছি, আপনি চলুন, আপনাকে আমি বাড়ি পৌঁছে দিচ্ছি। তো মা বলছে যে না না, আপনাকে বাড়ি পৌঁছতে হবে না, চারদিকে কিন্তু ঘুটঘুটে অন্ধকার, কিন্তু অন্ধকার হলে কি হবে, তুমি দেখবে আকাশে একটা মেঘের থেকে একটা হালকা আলো আসে না, কি আলোটা চারদিকে রয়েছে। মা বলছে কি যে দূর থেকে দেখছে যে একটা সাদা ধবধবে শাড়ি পরে একজন বয়স্ক মহিলা একটু পুজো হয়ে হাঁটতে যাচ্ছে। মা বলছে আপনাকে যেতে হবে না, আমি ওই ভদ্রমহিলা যাচ্ছেন, আমি ওনার পিছনে চলে যাবো, আর এটা আমার পাড়া, আমার কোনো ভয় নেই, আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি। উনি বললেন আপনি যেতে পারবেন, বললেন হ্যাঁ আমি যেতে পারবো। তো বলতে আমার মা আমাকে নিয়ে, আমি মায়ের একটা হাত ধরে আছি, মায়ের একধারে ওই মানে ব্যাগ নেওয়া এক হাতে, তো আমরা আসছি আস্তে ঠিক যখন ওনার সামনে এসছি, মানে ওনার থেকে আমরা জাস্ট 3-4 হাত দূরে, বেশি দূরও না, 3-4 হাত দূরে, যেই ওনার সামনাসামনিটা প্রায় আমরা চলে এসেছি, উনি খাপ করে আমাদের সামনে থেকে ভ্যানিশ হয়ে গেলেন। মানে আমার আজও এটা মনে আছে। আচ্ছা, মানে আমি আজও ভাবলে আমার মানে কি বলবো, মানে হাসবো না কাঁদবো আমি ঠিক বুঝতে পারি না। আমি জীবনে প্রথম ভূত দেখেছিলাম। তো আমি হট করে উনি ভ্যানিশ হয়ে গেলেন, এবং ওনার সামনের পোর্শন কিন্তু আমরা দেখতে পাইনি, ওনার পিছনটাই আমরা দেখতে পেয়েছি। তো উনি আমাকে মানে ভ্যানিশ হয়ে যাওয়ার পরে, আমি না তখন 4 বছর বয়স একটা বাচ্চার কি সেন্স থাকতে পারে বল, আমি আমার মাকে বলছি কি মা এটা উনি কোথায় গেলেন, উনি ভ্যানিশ হয়ে গেলেন কেন।
আমার মা আমাকে তখন বলছে হরে কৃষ্ণ বলো। মা লিটারেলি মা খুব ভয় পেয়ে গেছে সেই সময়। মা বলছে হরে কৃষ্ণ বলো। মা বলে মাও খালি হরে কৃষ্ণ বলে চলেছে, আর আমিও তখন মায়ের সাথে সাথে বলছি হরে কৃষ্ণ এরকম করে বলে চলেছি। এবারে আমার ওই ছোটবেলার থেকে মানে ভীষণ কৌতূহল, ওই সময় থেকে আমার কৌতূহলটা জেগেছিল যে মানুষটা কোথায় ভ্যানিশ হয়ে গেল। তো ওইটা দেখে রিক্সাওয়ালা ছুটে চলে এসেছিল আমাদের মানে মার কাছে ছুটে চলে এসেছিল। ছুটে এসে উনি দেখতে পেরেছিলেন যে ওখান থেকে উনিও দেখতে পেরেছিলেন যে উনি ভ্যানিশ হয়ে গেছে। উনি দেখেই রিক্সা ফেলে উনি কিন্তু আমাদের কাছে চলে এসেছেন। সেই সময় এতটাই ছিল চোর, মানে কি বলবো, মানে এখানে ছিনতাইবাজ এখনো খুব কম, এখন তো খুব কমে গেছে, তখন প্রচন্ড ছিল। তো মার্ডার হওয়া এসব ছিল এখানে প্রচুর। তো উনি সেই সময় ওই রিক্সাটা ফেলে উনি যেই দেখেছেন মানে ভ্যানিশ হয়ে গেছে তো বুড়িটা, তো উনি ওখান থেকে চলে এলেন আমাদের কাছে, দৌড়ে দৌড়ে চলে এসেছেন। এসে মাকে বলছেন যে বৌদি আপনার কোনো ভয় নেই, আমি দেখেছি ওপর থেকে, আপনি আমাকে দিন, মামুনিকে আমার কোলে দিন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। এবারে আমি যখন কোলে উঠেছি তখন না আমার ওইটুকু বয়সে আমার মাথায় খেলেছে যে আমি, মা আমাকে বলেছে তুমি পিছনের দিকে তাকাবে না। আমি বললাম ঠিক আছে আমি পিছনের দিকে তাকাবো না। এবারে কিন্তু ওই বাচ্চা বয়সে আমার কেন জানি না ওই সময় মনের মধ্যে গেঁথে গেল যে পিছন দিকে তাকাবো না ঠিক আছে, কিন্তু লোকটা যখন আমাকে কোলে নেবে তখন তো আমি মানে মুখটা তো আমার ওদিকেই থাকবে, তখন আমি তাকে দেখতেই পারবো। তখন লোকটা যখন আমাকে কোলে নিল আমি না অনেক দেখার চেষ্টা করলাম যে উনি কোথায়, কিন্তু ওনাকে দেখতে পেলাম না। তো উনি আমাকে কি করলেন, মাকে আর আমাকে আমার বাড়িতে দিয়ে গেলেন, মানে জাস্ট আমাদের পাড়ার মধ্যেই অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে। তো আমার মাকে আমাকে বাড়িতে দিয়ে গেলেন, আমার বাবাকে সব কথা বললেন। বলার পরে আমার বাবা না কিছুতেই বিশ্বাস করলো না। বাবা বলছে না না তোমাদের এগুলো চোখের ভুল হয়েছে, অমাবস্যার রাত, হালকা হালকা আলো আছে, কিন্তু এত ঝোপঝাড় চারিদিকে জঙ্গল ভর্তি, ওসব জায়গায় তো আর আলো ঠালো ঢোকে না। তো তুমি এগুলো তুমি ভুল দেখেছো। মাকে বলছো তুমি ভুল দেখেছো, এটা হতেই পারে না, রিক্সাওয়ালারও মনে হয় হ্যালোজিনেশন হয়েছে, ওসব কিচ্ছু নয়, ওগুলো বাজে জিনিস। বাবাই কথাটা বলেছে। তারপরে তার ঠিক মানে কতদিন পর আমি বলতে পারবো না, কারণ এতটাই ছোট ছিলাম, পুরো গল্পটা এখন আমার মনে নেই। 1 মাস পর কি 1 সপ্তাহ পর যেদিনই হোক আমার বাবার সাথে এই ঘটনাটা ঘটেছিল। আমার বাবা অফিস থেকে ফিরছিল, তো সেদিনকে আমি বলতে পারবো না যে ওটা অমাবস্যার রাত ছিল কিনা বা পূর্ণিমার রাত ছিল কিনা, সেটা বলতে পারবো না। আমার বাবা যখন অফিস থেকে ফেরে, আমার বাবাকে তার আগে আমার বাবার অফিস থেকে বিভিন্ন প্রাইভেট কনসার্নে যারা চাকরি করে ম্যাক্সিমাম দেখবে বা মাল্টিন্যাশনাল লেভেলে যারা চাকরি করে তাদেরকে অনেক গিফট দেয় অফিস থেকে। আমার বাবাকে এরকম মাঝে সাথে গিফট দিত। তো আমার বাবাকে একটা খুব সুন্দর ঘড়ি দিয়েছিল, ওয়াচ প্রেজেন্ট করেছিল। তো সেটা না ওই ওয়াচটা গিফট যারা করেছিল মানে মারোয়ারি কনসার্ন ছিল, তো ওরা এত সুন্দর সুন্দর মানে গিফট দিত, মানে দেখলে পরে আমরাই খুব টান্ট হয়ে যেতাম যে এত সুন্দর গিফট। বাবার ঘড়িটা এত সুন্দর ছিল কি বলবো, জাস্ট ডায়ালটা না পুরো লাল টকটকে ছিল, খুব সুন্দর ছিল ঘড়িটা। তো ওই বাবার ঘড়িটা পরে ওই গিফট পাওয়ার পর বাবার ঘড়িটা না মানে অলওয়েজ ইউজ করতো। বাবা যে ঘড়িটা আগে ইউজ করতো ওটা ছেড়ে দিয়ে বাবা ওই ঘড়িটা পরেই বাবা অফিস যেত আর আসতো, বুঝলে তো। তো হলো কি, বাবা একদিন কি যখন আসছে, ঠিক বলতে পারবো না অমাবস্যার রাত ছিল, আমি আগেই বলে দিচ্ছি, পূর্ণিমার রাত ছিল কিনা তাও জানি না, কিন্তু বাবা বললো যে বাবা যখন আসছে ওই পাশ থেকে, আমার বাবা শুধু লক্ষ্য করলো বাবার পাশ দিয়ে একজন বুড়ি মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। উনি কিন্তু সেদিনকে ভ্যানিশ হননি, শুধু বাবা যে আমি মানে তোমাকে আমি ওটা পাখি ফুটেজটা পাঠালে তুমি দেখতে পারবে, বাবা যেখান থেকে গাছটা শুরু হয়েছে, যেখানে এসে গাছের আর একটা প্রান্ত শেষ হয়েছে, মানে দুদিকে দুটো বট গাছ, বুঝতে পারলে তো। জমি একটা লম্বা জমি, প্রায় তোমার মিনিমাম না হলেও 12-13 কাঠা তো হবেই। এবারে লম্বাটে জমি, এবার তোমার দুদিকে দুটো বট গাছ, মাঝখানে তোমার সব ওই ঝোপঝাড় কাটা গাছ বলে না সেই সমস্ত গাছ রয়েছে। তো ওই ফার্স্ট বট গাছটা থেকে বাবা যখন আসলো, সেকেন্ড বট গাছ অব্দি বাবা বললো দেখলাম আমার পাশে পাশে একজন মানে বয়স্ক মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে এবং তিনি সাদা শাড়ি পরা। এবার আমার বাবা যেহেতু রাশভারী মানুষ, আমার বাবা সেই জন্য চট করে ভয় পায় না, আমার বাবা ভয়ও পায় না আর অতটা মানে বিশ্বাসও করে না যে এগুলো হতে পারে ওই হতে পারে, আমার বাবা এসব বিশ্বাস সহজে করে না। কিন্তু আমার বাবা যখন বাড়িতে আসলো, বাড়িতে আসার পর মাকে ঘটনাটা বললো, বলার পরে কিছুক্ষণ বাদে আমার বাবা না প্রত্যেকদিন এসে ঘড়িটাকে খুব যত্ন করে পরিষ্কার করতো, মানে একটু মুছে টুচে রাখতো। তো এসে যখন বাবা মানে মাকে বললো কথাটা যে আজকে না আমি এই দেখলাম, জানি না কি আদৌ কোনো মানুষ ছিল কিনা। মা বললো আমি কিন্তু ওরকমই দেখেছিলাম, এরকম পুজো হয়ে একটু হাঁটেন উনি। বললো হ্যাঁ একটু পুজো হয়ে হাঁটছিলেন,
আর সাদা শাড়ি পরেছিলেন, মানে ধবধবে সাদা শাড়ি যাকে বলে। আচ্ছা। বললে আমি সেটাই দেখলাম। তো বাবা তারপরে এসে যখন মায়ের সাথে গল্প টল্প করেছে, করার পরে বাবা হাত মুখ ধুয়ে ফ্রেশও হয়ে গেছে। ফ্রেশ হয়ে যাওয়ার পর বাবা ঘড়িটাকে যখন হাতেই নিয়ে বাবা যখন মানে পরিষ্কার করছে ডায়ালটা, মাঝে মাঝে বাবা যখনই বাইরে থেকে আসতো একটা ডাস্ট তো থাকে, তো সেটা বাবা যখন ক্লিন করছে, তো সেই সময় বাবা দেখছে বাবার ঘড়িটা বন্ধ হয়ে গেছে। যেখানে ঘড়িটা বন্ধ হবার কথা নয়, সেখানে ঘড়িটা পুরো বন্ধ হয়ে গেছে। তো বাবা বললো কি হলো ব্যাপার, আমি যখন আসলাম নতুন ঘড়ি আমার, সবকিছুই ঠিকঠাক আছে, তো হঠাৎ করে ঘড়িটা আজকেই বন্ধ হয়ে গেল কেন? তো বাবা বললো ঠিক আছে আমি কালকে যাব, আমি গিয়ে ঘড়িটা ঠিক করি নেব। যথারীতি বাবা পরের দিনকে বেরোলো অফিসে। শিয়ালদা থেকে, আমার বাবার ডালহৌসিতে অফিস ছিল, সে ওখানে যাওয়ার পরে কোথাও হোক শিয়ালদা বা ডালহৌসি কোনো একটা জায়গায় বাবা দেখালো কাউকে ঘড়িটা ঠিক করবার জন্য। উনি বলেন ঘড়িটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে দাদা, ঘড়িটা ঠিক করা যাবে না, পুরোপুরি ঘড়িটা নষ্ট হয়ে গেছে। তো এইটা হওয়ার পরে তখন তো মানে আমরা বাবা মাকে শুধু বলতে শুনছি, ইস বাবা ঘড়িটা নষ্ট হয়ে গেল, এত সুন্দর ঘড়িটা গিফট পেলে, গিফটটা এইভাবে নষ্ট হয়ে গেল। তো আমাদের তখন বাবা মায়ের মুখে ওরকম যখন শুনছি তখন আমাদেরও একটু মনটা খারাপ, নষ্ট হয়ে গেছে। কিন্তু তখন তারপরে আমার মা বাবাকে বলল যে তোমার কি এবার একটু বিশ্বাস হয়েছে? তোমার সামনে দিয়ে উনি হেঁটে অতটা এসছেন, ফার্স্ট থেকে লাস্ট যে গাছ দুটো ছিল ওইটুকুর মধ্যে উনি যে তোমার সঙ্গে সঙ্গে এসছেন, তারপর তোমার উপরে বাজে, উনি কিন্তু কারো কোনোদিন কোনো ক্ষতি করেননি, ঠিক আছে? কিন্তু বলে না যে ইলেকট্রনিক জিনিস নেগেটিভ এনার্জি খুব টানে, মানে এফেক্ট করে, তো সেই ব্যাপারটাই হয়তো হয়ে গিয়েছিল। তো মা বললো তুমি কি এবার বিশ্বাস করতে পারলে যে আমি যাকে দেখেছি সেটা কোনো হ্যালুসিনেশন ছিল না? তো বাবা তখন বললো যে হ্যাঁ নিশ্চয়ই হয়তো কিছু একটা ছিল যার জন্য হয়তো আমার ঘড়িটাই নষ্ট হয়ে গেছে। তো তারপরে অনেকে দেখেছে শুনেছি, অনেকে বলে হ্যাঁ অনেকে দেখেছে, অনেকে বলে না আমরা কিছু দেখতে পাইনি। এখন তো এখানে অনেক কিছু পাল্টে গেছে, এখন একটা গাছও নেই, কিছুই নেই, ওই জায়গাগুলো বিক্রি হয়ে গেছে এবং এখন ওখানে সব বড় বড় বাড়ি হয়ে গেছে, টোটালি বাড়ি হয়ে গেছে। এখন আমাদের পাড়াটা পুরো চেঞ্জ হয়ে গেছে, এখন চেনা যাবে না, এখন তুমি দেখলে তো বুঝতেই পারবে না যে ও বাবা এখানে ভূত দেখেছিলে, এ তো ভাবাই যায় না। রিয়েলি কেউ এখন তো কেউ বিশ্বাসই করতে পারে না, ভাবতেই পারে না। হয়তো উনি মুক্তি পেয়ে গেছেন গাছটা যখন, কারণ ওই গাছের মধ্যে তো উনি সুইসাইড করেছিলেন, সেই সুইসাইড করার পরে উনি হয়তো মুক্তি পেয়ে গেছেন, গাছটা যখন কেটে দেওয়া হয়েছে তারপরে হয়তো ওনার আত্মা হয়তো মুক্তি পেয়ে গেছে, তারপর থেকে ওনাকে আর কেউ কখনো দেখতে পায় না। তো এই হচ্ছে আমার স্টোরি। তো আমি তারপরে বাদ বাকিগুলো তো আমার বাড়ির ওপরে ছোট 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 স্টোরি আছে, ঠিক আছে? মানে আমার বাড়িতে জানি না এখনো পর্যন্ত কিছু আছে কি কিছু নেই সেটা বলতে পারি না, জানো তো। কিন্তু হঠাৎ হঠাৎ করেই না এমন এমন ঘটনা ঘটে। আমি যদিও এখন বাড়িতে খুব কম যাই। কেমন টাইপের বলো তো, মানে কি বলবো, এরকম হয়েছে ধরো আমার বাবা আমার হাজবেন্ড ঘরে বসে গল্প করছে, হ্যাঁ, আমি বাবাকে বললাম, আমার হাজবেন্ডকেও বলেছি, আমার মা আর বোন মামার বাড়ি গেছে, আমার বাবাকে বললাম যে বাবা আমার হাজবেন্ডকেও বললাম তোমরা কেউ পিছনের দিকে যাবে না, কারণ পিছনের দিকে আমি স্নান করতে, আমাদের পিছনের দিকে একটা আমাদের বাথরুম, উপরের দিকে বাথরুম দুটো আছে, একটা তোমার একদম অ্যাটাচড আছে, একটা হচ্ছে পিছনের দিকে লম্বা একটা বারান্দা আছে, দোতলায় পিছনের দিকে লম্বা একটা বারান্দা আছে, ওখানে একটা চাতালের মতন করা আছে, ওখানে আমাদের মানে বাসনপত্র মাজা বলো কাপড় কাচা বলো সব ওখানেই হয়। তো আমি বাবাকে বললাম আমি মানে কাচবো, ওখানে কাছাকাছি আছে আমার কিছু, তো আমি ওখানে যাবো, তোমরা ওখানে কেউ এসো না। তো আমার হাজবেন্ড বললো না না আমরা আসবো না, তুমি কাছাকাছি করো, তুমি যা কাজ করার ওখানে করো, আমি আর বাবা তো ঘরে গল্প করছি, আর টিভিও চলছে রীতিমতো ঘরে। তা আমি বললাম যে ঠিক আছে। এবার আমি গেছি, আমি যাওয়ার পরে তো দরজাটা খোলাই আছে, দরজাটা খুলে রেখে আমি এবার ছিলাম একটা ছোট জলচকিতে বসে আমি কাপড় কাচ্ছিলাম। তো কাছাকাছি করতে করতে হঠাৎ দেখছি মনে হচ্ছে কেউ যেন, মানে আমাদের বাড়িটা কিরকম বলতো, আমাদের বাড়িটা না, আমার বাবা আমার হাজবেন্ড যেখানে বসে গল্প করছে সেই ঘরটা হচ্ছে একদম মিডল, মানে মিডল ঘর, মানে মিডল পয়েন্টের ঘর, সেটা অনেকটা বড় ঘর, ঠিক আছে? তার পাশে একটা ঘর আছে সেটা মিডিয়াম ঘর, সেটা হচ্ছে আমার বোন আর মায়ের বেডরুম, তার পিছনের দিকে কিচেন আর আমাদের ডাইনিং রুমটা হচ্ছে তো লম্বা স্পেস এবং লাস্টের দিকেই আমাদের অ্যাটাচ রুম আছে, এবং তার পিছনে হচ্ছে আমাদের লম্বা একটা বারান্দা। তো আমি ওরকম ভাবে কাজ করছি, তো হঠাৎ দেখছি আমার মনে হচ্ছে যে ডাইনিং রুমের ওখান থেকে কেউ যেন হেঁটে আসছে, জাস্ট জুতো পায়ে পরে হেঁটে আসলে যেরকম একটা খসখস টাইপের আওয়াজ হয় না, ঠিক সেরকম।
খসখস করে হাঁটতে হাঁটতে আসছে। তো আমি না বুঝতে পারিনি, আমি ভেবেছি নয় আমার বাবা আসছে নয় আমার হাজবেন্ড আসছে। এবারে আমরা মাঝে মাঝে ওখানে কি হয়, সত্যি কথা বলতে ওই এই জায়গাটাও আমরা ওয়াশরুম হিসেবে ইউজ করি, আবার বাথরুমটা আমরা ওয়াশরুম হিসেবে ইউজ করি। তো আমি তখন বললাম যে আমি একটু রেগে গিয়ে বললাম, কি হলো বলেছি না তোমাদেরকে তোমরা এখানে আসবে না, এখানে আমি কাছাকাছি করছি, এখানে আমি একটু স্নান টান করবো, তোমরা কেন এখানে আসছো? গরমের দিন ছিল, প্রথম কথা হচ্ছে গরমের দিন ছিল। তো আমি দেখছি যে কারোর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। ওদিকে বাবা আর ও যে গল্প করছে, মানে বাবা আমার হাজবেন্ড যে গল্প করছে, আমার কিন্তু তখন আর সেই মানে আওয়াজটাও যে আমার কানে আসছে তাও কিন্তু নয়। আওয়াজটা কানে আসছে তো আমি বুঝতে পারবো যে হ্যাঁ ওরা তো গল্প করছে, সেই মুহূর্তটাতে কিন্তু আমি কিন্তু কোনো আওয়াজ পাচ্ছি না। আমি ভেবেছি ওরা আসছে, ওরাই হয়তো কেউ একজন আসছে। তো আমি খুব রেগে গিয়ে বললাম, তোমাদেরকে আমি বলেছি তোমরা এখানে একটু আসবে না, আমি এখানে স্নান করবো, একটু কাছাকাছি করছি, কেন তোমরা এখানে আসছো? কোনো আওয়াজ নেই। হঠাৎ করে দেখলাম একটা কালো কুচকুচে ছায়া পুরো আমাদের রান্নাঘরের পাশ থেকে, মানে কি বলবো, মানে ওখান থেকে শুরু হয়, মানে যেখান থেকে আসছিল ডাইনিং রুম থেকে আসছিল, তো ডাইনিং রুম থেকে এসে পুরো মানে দরজার নিচ দিয়ে এসে আমাদের রান্নাঘরের দিকে গেল, আবার রান্নাঘরের থেকে মানে ওই মুহূর্তের মধ্যেই রান্নাঘর থেকে আবার দেখলাম ডাইনিং রুমের দিকে চলে গেল। এবার যখন চলে গেছে, আবার আমি প্রচন্ড জোরে চিৎকারটা করেছিল। এবার আমি একটু মেজাজি মেয়ে আর কি, ভীষণই উগ্র মেজাজের মেয়ে, আমি প্রচন্ড রেগে গেছি। তো আমি খুব রেগে গিয়ে বলেছি কথাটা। তো আমি সাথে সাথে উঠেছি, আমি ভাবলাম যে হয়তো আমার হাজবেন্ড এসছে বা আমার বাবা এসছে। আমি বললাম এতবার করে বললাম তাও কেউ শুনলো না বলে আমি এবার উঠেছি, উঠে এবার গেছি, গিয়ে বললাম যে কি হলো, তোমাদেরকে না বললাম যে তোমরা কেউ আসবি না? ওরা বলছে আমরা গেছি, আমরা কোথায় গেছি, আমরা তো গল্প করছি এখানে, তুই আমাদেরকে বলে দিলি পিছনের দিকে না যেতে, তো আমরা তো পিছনের দিকে কেউ যাইনি, আমরা তো এই ঘর থেকে ওই ঘরে কেউ যাইনি। আমি তখন বলছি সত্যি তোমরা জানি? বলছে আমরা সত্যি জানি, আমরা তো গল্প করছি রে দুজনে মিলে। তখন আমি বললাম এই মাত্র তো এই জিনিস আমি দেখলাম, একটা ছায়া দেখলাম। তারপরে আমার মনে হলো সত্যি কথা, বাবা যদি আসতো তাহলে বাবার ছায়াটা তো ওরকম ভাবে যেত না, আবার আসতো না, আমি তো মানুষটাকে অন্তত দেখতে পেতাম, বা আমার হাজবেন্ডও যদি যেত বা আসতো মিনিমাম আমি মানুষটাকে তো অন্তত দেখতে পেতাম। আমি তো ছায়া দেখেছি, মানে কালো কুচকুচি ছায়া যাকে বলে। তারপরে আমার বাবা বললো তাই নাকি, তুই এরকম দেখেছিস? আমার বাবা না আগাগোড়াই হালকা ভাবে নিয়ে গেছে, মানে এখন তো ছেড়েই দাও তার কথা, ওনার মানে আমার বাবা তো এখন তো একদম অন্যরকমই হয়ে গেছে, বয়স হয়ে গেছে যেহেতু, তার রোগে ভোগে অনেক রকম হয়েছে। কিন্তু যখন বাবা খুব স্টাউট ছিল তখন বাবা ওইসব বললে না, বাবা সহজে মানে বাবা কিন্তু অনেক কিছু বাবাও ফেস করেছে, বাবা আমাদেরকে বলেছে যে আমি এই ফেস করেছি ওই ফেস করেছি, কিন্তু বাবা কখনো এগুলো, আমরা বলতাম বাবা বাড়িটা বিক্রি করে দাও, একসময় এরকম হলো যে বাড়ি বিক্রি করে আমরা চলে যাব, ভালো লাগতো না। তো মা বললো, তারপরে আমরা ভাবলাম না ঠিক আছে, বাবা অনেক কষ্ট করে বাড়িটা করেছে। আমার বাবাও নর্থ বেঙ্গল থেকে পশ্চিম দিনাজপুরের ছেলে, মানে আমাদের জলপাইগুড়িতেও বাড়ি, পশ্চিম দিনাজপুরেও বাড়ি ছিল। তো বাবা ওখান থেকে এসে কলকাতায় অনেক স্ট্রাগল করেছে, বাবা স্ট্রাগল করে বাড়িটা তৈরি করেছে। সেই ক্ষেত্রে বুঝতেই পারছে বাড়িটা বিক্রি করা মানে আমাদের কাছে অনেক বড় একটা হারানো, মানে বিশাল বড় একটা কিছু হারিয়ে ফেলবে এরকম একটা ব্যাপার। তো পরে আমরা বললাম না ঠিক আছে ছাড়ো, পুজো আচ্ছা করছি, ঠিক আছে দেখা যাবে কি হয়। তো এই ব্যাপারগুলো আমাদের বাড়িতে মানে এরকম টুকরো টুকরো হয়। আর একটা ঘটনা তোমাকে বলছি, তখন আমাদের বয়স তখন কত হবে, আমার বয়স তখন 10-12 বছর, আমার বোন তখন এই 8 কি 9 হবে, ঠিক আছে। আমরা তখন প্রায় কি হতো, আমরা বিকেল বেলা হলে খেলতে বেরোতাম। তো খেলতে বেরোতাম, আমরা তো প্রচুর বন্ধু বান্ধব থাকতো, খেলাধুলো করতাম। আমার মা কি করতো, পাড়ার সব কাকিমাদের সঙ্গে বিকেল বেলা হলে সব মানে গল্প করতে যেত, এই এদিক ওদিক টুকটুক করে ঘুরতো, সবাই মিলে বসে কোনো জায়গায় বসে গল্প করতো, যা হয় তখন গ্রাম্য পরিবেশ ছিল তো এই জায়গাটা। তো তখন সবার বাড়িতে তো হাউস ওয়াইফ, সবাই সারাদিন বাড়িতে বসে গল্প করছে, কি করবে, এবার বিকেল বেলাটা হলে সবাই এসে বসে গল্প করতো। আর আমাদের বাড়িতে একজন আসতেন শম্ভু কাকু বলে, তো তিনি আমাদের বাড়িতে দুধ দিতেন প্লাস মানে খবরের কাগজও দিতেন। তো উনি আমাদের বাড়িতে একদিন সন্ধ্যেবেলা, আমার মা গল্প করতে করতে সন্ধে হয়ে গেছে, আমরাও তখন খেলছি, মানে তখন হয়তো গরমের ছুটি পড়েছে স্কুলে, এরকম কিছু একটা ব্যাপার হবে, তো আমরাও খেলাধুলো করছি, সন্ধে হয়ে গেছে, আমার মা ওই যাবে আসবে করতে। এবার মা যে জায়গাটা ছিল, মাকে শম্ভু কাকু দেখতে পায়নি। মা মনে হচ্ছে, আমার যতটুকু মনে হয়, মা মনে হয় আমাদের মানে পাশাপাশি যে বাড়িগুলো ছিল না, সবসময় রাস্তায় দাঁড়িয়ে তো গল্প করতো না, হয়তো আজকে এর বাড়ি গিয়ে গল্প করছে, কালকে হয়তো ওনার মানে মাঠে বসে গল্প করছে, কালকে হয়তো বা অন্য কারোর বাড়িতে বসে গল্প করছে। মানে দেখো আজকে তো আমরা মানে কি বলবো, বাড়িতে বেরোনোর সময় তো বুঝতে পারি না কার ঘরে গিয়ে গল্প করবো বা কোথায় দাঁড়িয়ে গল্প করবো, তাই না? তো সেই ব্যাপারটা ছিল। তো মা হয়তো মনে হয় পাশের বাড়ি কাকিমা আছে,
তার বাড়িতে বসে হয়তো একটা গোল মিটিং হতো মাঝে মাঝে, ওখানে হয়তো বসে হয়তো গল্প টল্প করছিলেন। সৌম্য কাকু সন্ধ্যেবেলা, ঠিক ভোর সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে এসছেন। আসার পরে আমাদের বাড়িতে, তখন আমাদের বাড়ি এরকম ছিল না, এতটা মানে দোতলাও হয়নি। আমার বাবা জাস্ট তখন প্রথম তো একটা বেড়ার ঘর করে ঢুকেছিল, তারপরে 2 বছরের মধ্যে আমার বাবা একটা দালান বাড়ি করে। তো সেই বাড়িটাও দুটো ঘর, সামনের দিকে দুটো ঘর ছিল আর পিছনের দিকে দুটো মানে ছোট ছোট দুটো ঘর করেছিল। পুরো ছোট না, মানে মিডিয়াম টাইপের দুটো ঘর করেছিল, মোট 4টে ঘর করেছিল আর একটা বারান্দা করেছিল। তো সামনের দিকে কোনো বারান্দা ছিল না। তো আমার মা কি হলো, সৌম্য কাকু আসলেন, তো আমার মা কি করতো, ওই জানলা, গরমের দিন যেহেতু ছিল, তো আমার মা ওই জানলাটাকে খুলে রেখে দিত। আমাদের তো ঢুকি বেডরুম ছিল, ওখানেই আমরা খেতাম, ওখানেই আমরা মানে পড়াশোনা করতাম, ওখানেই লোকজন এসে বসতো, এরকম ছিল আর কি। দুদিকে দুটো ঘর, তার পিছনের দিকে দুটো ঘর, এরকম ছিল। তো সৌম্য কাকু এসে বলছে বৌদি বৌদি, ও বৌদি 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 করে ডাকছে। হঠাৎ করে দেখে যে মানে আমাদের যে ঢুকেই যে ঘরটা ছিল, দরজাটা খুলে যে ঘরটা, তার পিছনের দিকে ঘরটাতে আমার মা রান্না বান্না করতো, মানে কিচেন ছিল ওটা। তো হঠাৎ করে সৌম্য কাকু দেখছে যে আমার মা ওই ঘর থেকে বেরোলো, বেরিয়ে আমার মা ঘুরে, মানে ওই ঘর থেকে বেরিয়ে ওই যে আমাদের যে ঘরটার মধ্যে আমরা পড়াশোনা করি বললাম না, ঘর থেকে ঢুকে যে ঘরটা, ওই ঘর থেকে ঢুকে আর একটা ঘরে ঢুকছে। কিন্তু আমার মা কোনো কথা বলছে না, কোনো সাড়া দিচ্ছে না। আমার মা ঘরে ওই মানে দ্বিতীয় ঘরে ঢোকার আগে সৌম্য কাকু থেকে একবার তাকালো, এবং যখন তাকালো তখন দেখছে পুরো ওনার একটা পাশ পুরো পোড়া, জাস্ট একটা পাশ, পুরো মুখটা পুরো পোড়া, মানে ওই ঘোর সন্ধ্যেবেলা, ভাবো আমার নিজের গায়ে এখনো পর্যন্ত কাটা দিয়ে উঠছে। এবার সৌম্য কাকু দেখেছে, সৌম্য কাকু দেখার পরে সৌম্য কাকু বলছে এটা কি ব্যাপার হলো, বৌদি তো এরকম দেখতে নয়, বা বৌদির মানে মুখে তো এরকম কিছু নেই। তো সৌম্য কাকু বলে, উনি না ওইসব দেখে উনি যখন মানে বুঝতে পারছেন না যে কি ব্যাপার, বৌদি আমার সাথে কথা বললেন না, বা ওরকম একটা দৃশ্য দেখলো, উনি মানে হঠাৎ করে কিছু না বলে উনি সাইকেল নিয়ে বাড়ি চলে গেছে। তো বাড়ি চলে যাওয়ার পরে তো উনি হঠাৎ করে মানে রাতের বেলা ওনার বাড়ির থেকে লোক এসছে আমাদের বাড়িতে। লোক আসার পরে এসে বলছে যে, আমার বাবাকে বলছে যে আপনি কি সমুদ্র চক্রবর্তী? বাবা বলছে হ্যাঁ, কেন বলুন তো? বলছে আমি এরকম সৌম্য বাড়ি থেকে, মানে সৌম্য কাকুর ইটা জানি না, আমরা টাইটেলটা জানি না, তো বলে আমরা ওনার বাড়ি থেকে এসছি, আপনার বাড়িতে আজকে এরকম এসছিল, আমার ওনার ছেলে বলে সম্ভবত এসছিল, বলে আমার বাড়িতে এরকম এসছিল, এরকম এরকম আপনাদের ঘরে এরকম এরকম জিনিস আমার বাবা দেখেছে। তো বললো যে এরকম দেখেছে, ওনার প্রচন্ড জ্বর গায়ে। বললো, আমার বাবা বললো তাই নাকি, আমাদের ঘরে এসব দেখেছে? বলতে হ্যাঁ। বাবা বললো কই, আমরা ঘরে থেকে আমরা দেখে কিছু বুঝি না, তো কিভাবে দেখলেন? উনি বলছে না, আপনার ঘরে এসব দেখেছে, দেখে উনি ওনার বাড়িতে ওনার প্রচন্ড জ্বর এসছে। তারপরে আমার বাবা দেখলো যে আমাদের বাড়িতে এসে এরকম ভয় পেয়েছে, এরকম জ্বর হয়েছে। আমার বাবা ওনাকে দেখতে গেল, এবং দেখার পরে আমার বাবা ওনাকে নিয়ে গিয়ে ডাক্তারও দেখিয়েছিল, যেহেতু আমাদের বাড়িতে সেটা হয়েছিল। ডাক্তার দেখিয়েছিল, তখন সৌম্য কাকু বলেছিল দাদা আপনার বাড়িতে না কিছু প্রবলেম আছে, আপনি একটু ভালো করে দেখান বাড়িটা। তো আমার বাবা তো এইসব, আমাদের বাড়িতে পুজো মানে পাঠ সবকিছু আজও হয়, আগেও হতো, তখন আরো বড় করে হতো, মানে কালী পুজো দিন, লক্ষ্মী পুজো, আমার মা একটা স্বপ্নে পেয়েছিল কালী পুজো দিন লক্ষ্মী পুজো হতো। কিন্তু ব্যাপারটা হয়েছিল কি, যে বলেছিলাম না আমার বাবা যেখানে বাড়িটা করেছে তার একদম মানে আমাদের জমিটা শেষ হয়েছে, তারপরেই বড় বড় খেজুর গাছ, তাল গাছ, শ্যাওড়া গাছ এগুলো ছিল। কোনোভাবে মানে শুধু আমাদের বাড়ি বলে নয়, আমাদের সেই সময় যারা পুরনো যারা লোক, যাদের বাড়ি, যারা ওই মানে জমির আশেপাশে বাড়ি করেছে, তারাও না অনেকে আজও বলে যে আমাদের বাড়ির মধ্যে কি যেন একটা আছে, মানে বলছে কেউ থাকে না জানো তো বাড়িতে, বিড়ির গন্ধ পায় বাড়ির মধ্যে। এই ব্যাপারটা না চলে, হঠাৎ করে দেখে বিড়ির গন্ধ বাড়ির মধ্যে, ঘরের মধ্যে বিড়ির গন্ধ, বলে কাউকেই দেখতে পাই না। বলে তোমার দাদা মানে আমার এক বৌদি আছে আমাদের পাশেই থাকে, বলে আমি কাউকে দেখতে পাই না জানো তো, এরকম ঘরটার মধ্যে বিড়ির গন্ধ ভর্তি হয়ে যায়। বলে কেন হয়, কি জন্য হয়, কিছুই বুঝি না, বলে এরকম মাঝে সাঝেই হয়। তো এই ব্যাপারটা এখনো যে একেবারে নেই তা বলবো না, তবে আমাদের ওই জায়গাটা এখন অনেক ক্লিন হয়ে গেছে, পুরো গাছপালা সব কেটে দিয়েছে, কিন্তু এফেক্ট একটা কিছু না কিছু রয়ে গেছে। সেটা আমি পেয়েছিলাম আমপান যে ঝড়টা হলো না, তখন আমি দুটো জিনিস আমি মানে একটা ফিল করেছিলাম, আর একটা আমি দেখেছিলাম। আমি জানি না এক্স্যাক্টলি ওটা আমার সাথে কি ঘটনা ঘটতে যাচ্ছিল বা ঘটেছিল, আমি ঠিক বলতে পারবো না। প্রথমটা হচ্ছে একদিন আমি ভোরবেলা, তখন আমাদের এখানে আমপান যখন হয় 5 দিন কারেন্ট ছিল না, তো একদিন আমি ভোরবেলা সারাদিন ঘুমোতে পারতাম না, যেহেতু প্রচন্ড গরম ছিল,
আমি ঘুমোতে পারতাম না। তো আমার হাজবেন্ড ঘুমিয়ে পড়েছিল। সারারাত্রি না ঘুমালে যেটা হয়, ভোরবেলার দিকে অনেকেরই ঘুম এসে যায়, তো ও ঘুমিয়ে পড়েছে, আমার কিছুতেই ঘুম আসছে না। এবার আমি বাথরুমে গেছি, বাথরুমে যাওয়ার পর বাথরুম থেকে যখন বেরিয়েছি আমি দেখছি আমাদের যে পিছনের দিকে যে দুটো ঘর, তার পিছনের দিকে মানে সেকেন্ড ঘরটাতে আমি থাকতাম, তার পিছনের দিকে ছিল আমার কিচেন। তো পিছনের দিকে তারপরে আমার বাবা আমাকে অ্যাটাচ একটা বাথরুম করে দিয়েছিল। তো সেই বাথরুমে যখন আমি গেছি আমি দেখছি আমার বাথরুমের যে আমার যে পাশের যে ঘরটা, সেখানে একটা নার্স দিদি ভাড়া ছিল, ঠিক আছে। তো উনি তো নাইট ডিউটি করতেন, উনি চলে গেছেন। উনি আসতেন সকাল 6টা 6:30 এরকম টাইপ আসতো আর কি। তো উনি আসার আগের ঘটনা এটা, মানে তখন জাস্ট আমি যখন এটা মানে বুঝতে পেরেছি, তখন মানে ঘটনাটা যখন ঘটছে তখন জাস্ট কটা হবে, 4:30 কি 5টা এরকম হবে, এই বেশি হবে না, মানে ভোরের আলো তখন একটু একটু করে ফুটছে। তখন আমি হঠাৎ করে দেখছি কি যে ওই দিদির ঘরে মানে পুরো উথল পাথাল হচ্ছে। মনে হচ্ছে না দিদির খাট ধরে কেউ আছাড় মারছে, দিদির আলমারি ধরে কেউ আছাড় মারছে, মানে মনে হচ্ছে যেন জাস্ট মনে হচ্ছে মানে উথল পাথাল বলে না, একটা ঘর প্রচন্ড পরিমাণে মানে তাণ্ডব করছে আর কি। হ্যাঁ, জিনিসপত্র মনে হচ্ছে আছাড় মেরে মেরে ফেলছে, এরকম হচ্ছে, দুমদাম করে জিনিসপত্র ফেলছে। এবারে কি হচ্ছে, আমি ভেবেছি যে হয়তো চোর ঢুকেছে, কারণ সেই সময় না চোরের উপদ্রব ছিল। তা আমি ভেবেছি যে হয়তো এটা চোরের কাণ্ড হতে পারে, আমার মনে হলো দিদির ঘরে চোর ঢুকেছে। তা আমি আস্তে করে আমার বরকে ডাকলাম, ডেকে বললাম একটু এসো এদিকে। বলছে কি? আনলাম তুমি আগে এসো, আগে একটা জিনিস তোমাকে শোনাবো, তারপরে আমরা বেরোবো। তখন ও বলছে কি হয়েছে? আমি তুমি এসো না। ও গেল, গিয়ে আমি ওকে অনেকক্ষণ দাঁড় করালাম, আমি তুমি একটু দেখো তো। বলছে হ্যাঁ ঘরের মধ্যে তো হ্যাঁ আওয়াজ হচ্ছে। কিসের আওয়াজ হচ্ছে? তোমার মনে হচ্ছে না ঘরের মধ্যে যেন কে যেন সব মানে দুমদাম করে সব জিনিসপত্র ছুটছে? বলছে হ্যাঁ তাই তো, সেটাই তো হচ্ছে। এমন চলো তো একটু। তা আমি কি করেছি, একটা হাতে চাকু নিয়েছি, আর আমার হাজবেন্ড হাতে একটা লাঠি নিয়েছে, নিয়ে আমরা বেরিয়েছি। এবার আমরা যখন বেরিয়েছি তখন দেখছি আমাদের পাশে নিচের তলায় একজন ভাড়া ছিল, পাশের বাড়িতে একজন কাকিমা ভাড়া ছিল। তো এই কাকিমাও দেখছি ওনারও ঘুম আসছে না, উনিও মানে ফ্যাল করে বাইরের দিকে তাকিয়ে আছেন ওই জানলা দিয়ে। তো অত ভোরবেলা উনি আমাদেরকে দেখো কিছু বলেননি, কিন্তু উনি দেখতে পেয়েছেন যে আমরা বেরিয়েছি। তখন আমরা কি করলাম, বেরিয়ে গিয়ে তো আমরা পিছনের দিকে চলে গেলাম, মানে আমাদের বাড়ির পিছনের দিকটা চলে গেলাম। ওই দিদি মানে যাতায়াতের পথটাই ছিল না, আমাদের পিছনের দিক থেকে যেতে হতো আর কি বাড়ি। তো ওখানে গিয়ে দেখলাম কি দিদির ঘর পুরো তালা মারা, কিচ্ছু নেই, একদম শান্তশিষ্ট, মানে তখন কোনো আওয়াজ নেই, কিচ্ছু না, পুরো শান্ত। তখন আমার হাজবেন্ড বলছে কি এত তো ঘরে আওয়াজ হচ্ছে, তো এখন তো এখানে তো এসে দেখছি কোনো আওয়াজই নেই, তাহলে কি হলো? আমি তখন বললাম সেটাই তো কথা, আমি কিন্তু অনেকক্ষণ ধরে আওয়াজ পাচ্ছি। এবং আমার হাজবেন্ড বলে হ্যাঁ আওয়াজটা তো আমাকেও তুমি শোনালে, ঘরের ভেতর তো প্রচন্ড আওয়াজ হচ্ছিল। তখন আমরা ব্যাক করলাম, ব্যাক করে তোমার আমার হাজবেন্ড বলে চলো শুয়ে পড়ো, যাওয়ার হয়েছে একটু ঘুমিয়ে নাও তুমি। তো ঘুম থেকে যখন উঠলাম, ওঠার পরে আমি অনেকটা বেলা হয়ে গেছে, দিদিও চলে এসেছেন। দিদিকে আমরা কিছু আর জানাইনি যে তোমার ঘরে এসব কিছু হয়েছে, আমরা কিচ্ছু বলিনি দিদিকে। আমরা তাহলে দিদিকে বললাম কমলাদি তোমার ঘরে সব ঠিকঠাক আছে? বলছে হ্যাঁ জানো গো। আরে না মনে হয় এই দুটো ঢুকেছিল। বলছি হ্যাঁ হতে পারে, জানো তো হতেই পারে। তো বলার পরে তখন আমরা কিছু বললাম না। তা আমাদেরকে দুপুরবেলায় কাকিমা বললো হ্যাঁ রে তোদের সাথে কি তোরা দুজন হাজবেন্ড ওয়াইফ মিলে তোর হাতে একটা চাকু দেখলাম, এরকম কাকিমা এই ব্যাপার হয়েছে। তখন কাকিমা আবার আমাকে বলে না তোদের বড্ড সাহস, তোরা এরকম ভাবে বেরোবি না, তোর থাকলে তো তোর হাত থেকেই চাকুটা নিয়ে তোকেই পেটে ঢুকিয়ে দেবে, তুই এগুলো করিস না মা, এভাবে উনি আমাকে বললেন। তা আমরা এক্স্যাক্টলি আমি বললাম কাকিমা এই ঘটনা ঘটেছে না, কিন্তু আমি বলেছি। উনি বললেন যে না করিস না, কেননা কখন কি হয় কখন কি ঘটনা ঘটে কেউ তো বলতে পারে না, তবু তোদের বেরোনোটা উচিত হয়নি। তো যাই হোক বলেছে। এবারে ওই আমপানের সময় বলছি, ওই 5 দিনের মধ্যে কিন্তু দুটো ঘটনা আমার সাথে ঘটেছে। একদিনকে কি হয়েছে, আমি সকালবেলা উঠেছি ঘুম থেকে, আমার হাজবেন্ড বললো যে তুমি ঘুম থেকে ওঠো। যেহেতু আমি একটা কথা বলে রেখে, আমি লেখালেখির কাজও করি, ঠিক আছে, আমি গল্প লিখি। তো আমি সেই জন্য না অনেক রাত অব্দি আমি মোবাইলে আমি অনেক কিছু দেখি, অনেক ঘটনা দেখি, কোথায় কি ঘটনা হয়েছে, বা বিভিন্ন গল্প শুনি। আমি অনেক গল্প শুনতে খুব ভালোবাসি, মানে ছোট থেকেই। তো আমি গল্প টল্প শুনি, কে কিরকম গল্প লেখে না লেখে সেগুলোও শুনি। তো আবার ব্লগও দেখি। তো দেখতে দেখতে আমার অনেক রাতে ঘুম আসে, সেই জন্য আমার মানে একটু লেট নাইটে ঘুমোই বলে আমি একটু দেরি করে উঠি। তো আমার হাজবেন্ড বললো যে আমি বাজারে যাচ্ছি, তুমি ঘুম থেকে ওঠো, উঠে ফ্রেশ হও। আমি ঠিক আছে। তো ও 9টা নাগাদ তো বেরিয়ে গেল বাজারে, তারপরেই আমি উঠেছি। ওঠার পরে আমি আমাদের ঘরের পাশে তখন আমার ঘরের পাশে তখন আগে ভাড়া ছিল, সেই সময় ভাড়া নেই আমার ঘরে।
ঠিক আছে। আর ওই দিদির কথা বললাম, ওই দিদি তো ঢোকে সকালবেলা, এবং তিনি ওনার মতন থাকতেন। মাঝে মাঝে দেখা হলে কথা হতো, আবার মাঝে মাঝে হয়তো দেখা হতো না, এরকম হতো। তা আমি উঠলাম, উঠে আমি আমার ওয়াশরুমে গেলাম। আমার ওয়াশরুম থেকে আমি যখন ফিরে এসে আমি খাটের মধ্যে বসেছি, তুমি বিশ্বাস করবে না অমিত, আমার ঘরে যদি একটা সাপ ঢুকে, আমি মানলাম আমার ঘরে একটা সাপ ঢুকেছে, ঠিক আছে, আমি তাকে দেখতেও পাচ্ছি। আমার যে ওয়াশরুমের পাশে যে উইন্ডোটা আছে সেটা কিন্তু বেশ খানিকটা উঁচুতে, হ্যাঁ। এবার সেখান থেকে যদি ঢোকেও সেটা হট করে নিশ্চয়ই অতটা ওপরে উঠে হট করে বেরোতে পারবে না। এটা কি সম্ভব? ইজ ইট পসিবল? এটা তো হতে পারে না। আমি ধরো চিৎকার করছি, সেটা কি করে ব্যাক করে ওপর দিকে বেরোবে? এটা তো হয় না। আর সাপ যদি ঘরের মধ্যে ঢোকে, সে যদি চিৎকার কারুর শোনে, সে কিন্তু ভয়ের ঠেলায় অন্য অনেক জায়গায় লুকোনো ছিল, সে ফট করে অন্য কোথাও লুকিয়ে পড়বে, তাই না? সে কিন্তু ব্যাক করে গিয়ে আবার ওই জানলা দিয়ে বেরিয়ে যাবে, এটা তো হতে পারে না। এবং এত অস্বাভাবিকতা তুমি ভাবতে পারবে না। আমি হঠাৎ করে মানে ধরো সাপটা কি করে আসবে, আমি ওয়াশরুম থেকে বেরোলাম, বেরিয়ে এসে আমি খাটে বসেছি, খাটে বসে আমি ওয়াশরুমের দিকটাতে তাকিয়ে দেখছি একটা, কি বলবো, একটা বিষাক্ত সাপ, বলতে গেলে একটা বিষাক্ত সাপ। ফনাটা আমি দেখতে পাচ্ছি, ওর ফনাটা রয়েছে, এবং ফনার মধ্যে আমি কেউটে সাপ অনেক দেখেছি, আমি নিজে কেউটে সাপ ধরেওছি। তোমাকে মানে তারাপীঠে গিয়ে আমি কেউটে সাপ ধরেওছি, মানে আমার জীবনের এটা একটা বিশাল ইচ্ছে ছিল। আমাদের এখানে তো অনেক সাপ খুব ছিল, আমরা দেখতাম। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি সাপ ধরবো, তা আমি তারাপীঠে গিয়েও ধরেছি, কিন্তু আমি গোখরো সাপও ধরেছি, কিন্তু আমি সেটা, যদিও সেটা বিষাক্ত ছিল না, বিষটা তুলে নিয়েছিল, কিন্তু আমি কালকেউতে একদম বিষাক্ত সাপ একদম আমি সামনে থেকে দেখেছি তাকে। আমি যে সাপটাকে দেখেছি তুমি ভাবতে পারবে না, আমি এরকম সাপ আমি জন্মেও দেখিনি। যে সাপটার গায়ের মধ্যে মানে চক্র 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 টাইপের, এবং মাথাটার মধ্যে হলুদ রঙের তোমার ওই যে এইটা হয় না, কি বলো, খড়ম পড়ে না, খড়ম, ওরকম খড়ম ডিজাইন। আমি পুরো ভালো করে তাকিয়ে দেখছি, আমি ভাবছি এটা কি দেখছি আমি, এরকম সাপ আমি আমার জন্মেও দেখিনি। সত্যি কথা বলতে আমাদের এখানে প্রচুর বিষাক্ত সাপ বেদেরা ধরে নিয়ে গেছে, আমরা দেখেছি, কিন্তু নিজের চোখেও দেখেছি, অনেক সাপ দেখেছি। আমার মাকেও কেউটে সাপ বাইট করেছিল, মা আমরা যখন প্রথম আসি, সেই সাপটাকেও আমরা দেখেছি। এরকম সাপ আমি আমার জীবনে দেখিনি। এবারে ওই সাপটাকে যখন আমি দেখেছি, তুমি বিশ্বাস করবে না, আমার তো পুরো নাচ ফেল হয়ে গেছে, কারণ ঘরে আমি একা। আমি প্রথমে ভাবলাম আমি কি করব, আমি কি পুরো মশারি টানিয়ে মশারির ভেতরে থাকবো, আমার হাজবেন্ড আসলে তারপরে ডাকবো, নাকি আমি চিৎকার করবো। তো আমার সেকেন্ড অপশনটাই আমি বেছে নিলাম। আমি হঠাৎ করে প্রচন্ড চিৎকার করতে শুরু করেছি, মা বাবাকে কেঁদে ফেলেছি রীতিমতো, আমার ঘরে বিষাক্ত সাপ ঢুকেছে, আমি ঘরে থাকবো না, আমি থাকতে পারছি না ঘরে। এবার আমার বাবা মা শুনে রীতিমতো ভয় পেয়ে গেছে, আমার বাবা তো লাঠি ফাঠি নিয়ে চলে এসছে। তো লাঠি নিয়ে চলে আসার পর আমার কিছুক্ষণ পরে আমার হাজবেন্ড চলে এসছে। তো হাজবেন্ড আসার পরে মানে ও এসে বলে কি হয়েছে, আমার ঘরে এরকম আমি সাপ দেখেছি, সাপ দেখেছি বলার পরে ও বিশ্বাস করবে না, সারা ঘরে পুরো লাঠি দিয়ে সারা ঘরে খুঁচিয়ে খুঁচিয়ে সারা ঘরে বার করবার চেষ্টা করলো, কোথাও সাপ নেই তো নেই। আমি বললাম যে আমি জাস্ট চিৎকারটা করলাম, করে আমি তাকালাম, দেখছি পুরো ভ্যানি। সেটা কি করে হতে পারে আমাকে বলো? আমি এর ব্যাখ্যা আজও পাইনি, আমি এর ব্যাখ্যাটা আজও পাইনি। ওটা কি মানে ব্যাক করলো, জানলাটা দিয়ে কি চলে গেল? জানলা দিয়ে চলেও বা যেত, হ্যাঁ সাপটা অনেকটা বড় ছিল, সেটা আমি নিজের চোখে দেখেছি, কিন্তু চিৎকার শুনে কি ওই জানলা দিয়েই চলে গেল? যদিও বা চলে গেল, ওই সাপটাকে কেউ কোনোদিন আমরা দেখিনি। আচ্ছা, ফার্স্ট টাইম আমি দেখেছি, আমি জানলা দিয়ে কোনোদিনও দেখিনি। আমি সবাইকে বলেছি যে আমি নিজের চোখে দেখেছি, তখন আমার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, নয়তো আমি ওটা মানে করে রাখতাম, দেখুন, হ্যাঁ আমি ওটা ভিডিও করে রাখতাম। আমি রীতিমতো বলছি যে এত, আমার পাশের বাড়ি কাকু আমার একটুখানি ভয় কাটাবার চেষ্টা করলো, বললো আরে না না, এখানে দাঁড়াস করে দেখেছি তো, আমিও দেখেছি। না কাকু এরকম না, আমিও দেখেছি। আচ্ছা, ঘুরে ফিরে ও আমাদের বাড়িতেও বাড়ির ওপর দিয়ে ঘোরাফেরা করে, সেটা আমি দেখেছি, কিন্তু এটা ওই সাপ নয়, রীতিমতো ফনা ছিল। মানে সাপটা যে তোমার কি বলবো, মানে ও না খুব ধীরে সুস্থে, খুব আস্তে আস্তে মুভমেন্ট করছিল। এবং ওকে আমি যখন দেখছি, আমি সেজন্য ওকে আমি খুব ভালো করে দেখতে পেয়েছি। এই নয় যে আমাকে দেখে বা আমার উপস্থিতি পেয়েও, অ্যাকচুয়ালি কিন্তু খুব বিষাক্ত সাপ কারোর উপস্থিতি পেলে কিন্তু কাট করে কিন্তু ফোনাও তুলে ওঠে। ও কিন্তু সেটা করেনি। ও মানে সাপ, হ্যাঁ ও কিন্তু মানে ও যেন এটা মানে ওর যে কি অ্যাবজর্ব করবার চেষ্টা করছিলাম বুঝতে পারছিলাম না। ও মেঝের মধ্যে থেকে না মানে জাস্ট মানে কি বলবো, মানে মুখটাকে এদিক ওদিক করছিল। আর আমি ওটাকে খুব ভালো করে দেখেছি, এবং ওই ডিজাইনটা আমি কোনোদিনও কোনো সাপের মধ্যে দেখতে পাইনি। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি ওটা কি ছিল, আমি বলতে পারবো না।
আমাকে অনেকে বলে যে মহাদেব তোমাকে দেখা দিয়েছে। আমি বলি যে মহাদেব যদি আমাকে দেখাই দিতে হয়, উনি আমাকে একদম সশরীরে দেখা দিতেন তাও ঠিক ছিল। কেন উনি আমাকে, ওটা তো ভয়, আমি তো ভয় পেয়ে গেছি রীতিমতো। মানে ভূত দেখো আমি এত ভয় পাবো না, যে আমি সাপ তো দেখো এটা তো স্বাভাবিক, একটা রকম সাপ দেখে সবারই তো ভয় লাগে না। আমি বললাম যে আমি সাপ ধরেছি, সেটা বিষাক্ত, মানে বিষাক্ত ছিল না, বিষ তুলে নেওয়া ছিল, তার জন্য আমি ধরতে পেরেছি ওটাকে, কিন্তু এটা তো মানে এটা তো পুরোপুরি বিষাক্ত সাপ মনে হচ্ছে দেখে। তো এইটার ডেফিনেশন আমি এখনো পর্যন্ত কাউকে মানে বুঝতে পারি না, দিতে পারিনি যে ওটা কি ছিল না ছিল। আমি আমার হাজবেন্ডকে আজও বলি, আমার হাজবেন্ডও বলে ও হয়তো ছিল, চলে গেছে। আমার চলে গেছে ঠিক আছে, কিন্তু তাকে দেখতে পারবো না কেন? আর যদিও বা চলে যায়, মানে কিছুক্ষণের মধ্যে সে চলে যাবে, এটা কি হতে পারে কখনো? আমাদের ঘরে অনেক সাপ ঢুকেছে, আমরা দেখেছি, আমরা চিৎকার চেঁচামেচি করেছি, সে লুকিয়ে কোথায় লুকোবে আমরা নিজের চোখে দেখেছি। কোথায় লুকোবে, যে ঘর বোড়াগুলো আছে না, ঘর বোড়াগুলো ঢুকে যেত আমাদের ঘরে, ওর কোথায় লুকোবে বুঝতে পারতো না, এখান থেকে ঢুকে যেত, ওখান থেকে ঢুকে যেত, এরকম হতো। মানে হয়তো আলমারির ভেতরে নিচে চলে গেছে। এবং মানে কি বলবো তোমাকে, ও যেখানে ছিল তার পাশে একটা বড় আলমারি রাখা ছিল, স্টিলের আলমারি ছিল, যদি চাইতো তাহলে কিন্তু আলমারির ভেতরে চলে যেত, নিচে চলে যেতে পারতো। আমি বললাম এটা কি কখনো হয়? সাপের তো বুদ্ধি নেই, কেন সাপের তো শুনি নাকি ব্রেনই নেই, তো কি করে হয় যে ও যেখানে, ও যদি ওপর দিক থেকে মানে উঠেও আসে, তাহলে ও চট করে সে ওই কয়েক মুহূর্তের মধ্যে আবার ওখান থেকে বেরিয়ে চলে যাবে? এটা কখনো হয়? আমি জাস্ট চিৎকার করে বলেছি যে মা বাবা আমার ঘরে বিষাক্ত সাপ ঢুকেছে, আমি থাকতে পারছি না ঘরে, আমার ভয় লাগছে, বলে আমি তাকিয়েছি, দেখছি সাপটা নেই। এটা কি করে হয় তুমি বলো আমাকে? আমি জানি না এটা কি হয়েছে, সত্যি কথা বলতে এটা কোনো বলাও যায় না যে এটা ভৌতিক ঘটনা, বা বলাও যায় না যে এটা ভৌতিক ঘটনা না, সেটাই ব্যাপার। কিন্তু হ্যাঁ একটা কথা বলবো, যে আমার আনপানের সময় আমার দুটো ব্যাপার হয়েছিল, যার জন্য না তুমি বিশ্বাস করবে না, আমার মানে মাকে আমি বলি কি, আমার মা যখনই আমার কাছে আসে আমি তখনই মাকে বলি কি আমি ওই বাড়িতে আর যাবো না। আমার কেন যদি বাড়িটাতে যেতে ইচ্ছা করে, আমি মাকে বলি আমি ওই বাড়িতে যাবো না, আমি ওই বাড়ির মধ্যে কিছু আছে, আমি ওই বাড়িতে ঢুকবো না। আমি যদি যাইও আমি যাবো, খানিক্ষণ থাকবো, চলে আসবো, কিন্তু আমি ওই বাড়িতে থাকবো না। আর ওই কন্টিনিউ থাকা, আমি ওই বাড়িতে কোনোদিনও থাকবো না। আমার এরকম হয়ে গেছিল, মানে আজও আমার সেই ট্রমাটা রয়েছে আর কি আমার মধ্যে। এরকম অনেক ঘটনা, ছোটখাটো ঘটনা আছে। আর একটা ঘটনা বলতে পারি, আমার মা একবার, আমরা যখন স্কুলে গিয়েছিলাম, তো আমরা তো স্কুল করেছি সন্তোষপুর গার্লস হাই স্কুল থেকে আমরা পড়াশোনা করেছি, তো আমরা ওখানে দুই বোন চলে যেতাম। তো আমার মা এখানে একাই থাকতো বাড়ির মধ্যে, কোনো সময় ভাড়া থাকতো, ভাড়া যখন থাকতো না তখন আমার মা পুরো একা বাড়িটার মধ্যে। একদিন আমার মার খুব মানে ওয়াশরুম যাওয়ার খুব প্রয়োজন পড়েছিল, তখন তো দোতলা হয়নি, ওই একতলাতেই আমরা রয়েছি। তো আমার মা হঠাৎ করে বেরোনোর পরে আমার মা বেরিয়ে খুব মানে এত জোর মার প্রয়োজন পড়েছিল ওয়াশরুমে যাওয়ার, মা ছুটেছে, মানে সেদিনকে ছিল শনিবার, ঠিক আছে, এবার এই শনিবার মা খুব জোরে ঘর থেকে বেরিয়ে ওয়াশরুমে ছুটেছে। ছুটে গিয়ে মা বলছে, আমাদেরকে গল্প করেছে, আমরা স্কুল থেকে ফেরার পর শুনেছি, মা বলছে আমি যখন দরজাটা খুলেছি, বাথরুমের দরজাটা খুলেছি, মা দেখছে দুটো আলতা পড়া পা বাথরুমের মধ্যে, দুটো আলতা পড়া পা, মায়ের দিক থেকে পাটা মায়ের দিকে ছিল না, পাটা ছিল উল্টো দিকে। মা বলছে আমি কিচ্ছু দেখতে পাইনি, শুধু পাটাই দেখেছি, হাফ পা, তার উপরে কোনো মানুষ নেই, পুরো একটা হাফ পা দেখেছি, পাটা আলতা পড়া ছিল। তারপরে মা বললো আমি ওটা দেখে আমি আর ওখানে মানে ওই অবস্থায় থেকে মা আর বাথরুমে ঢোকেইনি। মা ওখান থেকে রিটার্ন করে এসে মা মানে আমাদের ওখানে যে কলটা ছিল বাইরে, কলের ওখানে চাতালেই মা বসে পড়ে। এবং পরবর্তীকালে আমরা যেগুলো জানতে পাই যে পেটনি বা চুড়েল যেটাকে বলে, তাদের নাকি উল্টো পা হয়। আমি তখন মাকে বললাম মা তুমি যখন দেখেছিলে পাটা ছিল বাথরুমের মানে উল্টো, মানে তোমার উল্টো দিকে পাটা ছিল, তার মানে মুখটা ছিল তোমার দিকে, তুমি সেটাকে দেখতে পাওনি। মা বললো তাই না? হ্যাঁ এটাই ছিল, এটাই হয়তো হয়েছে, তুমি দেখতে পাওনি, কিন্তু তুমি যদি ওখানে ঢুকে যেতে তাহলে হয়তো তোমাকেও পজেস্ট করে ফেলতো, আর সেই জন্যই হয়তো ওখানে ছিল। তো মা বলে এটা হতে পারে, কারণ আমাদের ওখানে না এটা এরকম মাঝে সাঝে ঘটনাগুলো ঘটতো, কন্টিনিউটি কিন্তু ছিল না ওখানে যে হ্যাঁ আজকে হতে পারে, আবার মানে এরকম অনেক জায়গায় শুনেছি হয়, এসব হয়, রোজ নয়, কখনো সখনো। আমার সঙ্গে এরকম অনেক সময় হয়েছে। আমি মানে এগুলো না বেশিরভাগ ক্ষেত্রেই হয়েছে ওয়াশরুমের মধ্যে। আমার সঙ্গে একবার হয়েছিল যে আমি একবার ওয়াশরুমে গেছি, যাওয়ার পরে আমি মানে অনেকক্ষণ পরে মানে উঠবো করছি, তো ওঠার পরে ওই সময় আমাকে হঠাৎ করে আমার নাম ধরে নাকে নাকে ডাকছে
পপি 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 এরকম করে আমার নাম করে দুজন মানুষ খেলা করছে, ঠিক আছে। এবারে আমি না হঠাৎ করে বুঝতে পারিনি যে আমার নাম ধরে এরকম কে ডাকছে। আমি ভেবেছি আমি বাথরুমে ঢুকেছি, নিশ্চয়ই আমাদের পাড়ার কেউ হয়তো দেখেছে, হয়তো আমাকে ভয় দেখাবার চেষ্টা করছে। তারপরে ভাবছি না, আমি তো দোতলায় রয়েছি, আর আমি যে মানে লাইটটা অন করেছি বা আমি যে বাথরুমে আছি সেটা তো বাইরে কেউ দেখার মতন তো কারুর এরকম কোনো পজিশন নেই যে কেউ বাইরে থেকে দেখতে পারবে আমাকে। তো আমি তখন বলার পর তখন আমার মানে হয়েছে, মানে সেন্সটা এসছে যে না, এটা তো ভালো জিনিস নয়। আমি না ওখানে বসে বসে মানে পটিতে বসে বসেই আমি মা তারাকে স্মরণ করি। তখন অলরেডি তো আমার তার আগে তো আমার ভেতরে প্রজেস্ট হয়ে গিয়েছিল না, মা তারাকে স্মরণ করি, মাকে বলি মা আমি অশরীরীর কবলে পড়েছি, তুমি আমাকে বাঁচাও। আমি মাকে 4 বার বলি, মা বলার পরে আস্তে 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 কমে যায়। কমে যাওয়ার পরে আমি ফ্রেশ হয়ে বাইরে আসি, এসে বাবাকে মাকে সাথে সাথে বলি যে আমার সাথে এই ঘটনাগুলো ঘটেছে। এবার বাবা আমাকে বলছে তুই আমাকে দেখে ডাকিসনি কেন। এখন কেন জানি না আমি লক্ষ্য করেছি অমিত, ওই সময়গুলোতে না যখনই ধরো যাদের সঙ্গে ভৌতিক ব্যাপারগুলো হয় তারা বুঝতে পারে, এই সময়গুলোতে না তখন মনে হয় কাউকে ডাকার মতন, যে আমি যে কাউকে ডাকবো আমার পাশে যদি কেউ থাকবো না তখন হ্যাঁ আসক্ত বলে না ওই ব্যাপারটা হয়ে যায়, করে নেয় ওরা, যে কাউকে আমি ডাকতেই পারবো না সেখানে। তো আমি আর সেটা করতে পারিনি। এবার আমার বাবা আমাকে নিয়ে গিয়ে ছাদে নিয়ে গিয়ে উঠে একদম ছাদ বরাবর আমাদের যেখানে বাথরুমটা সেই বরাবর আমাদের 2টো তাল গাছ, জোড়া তাল গাছ ছিল, এবং সেই তাল গাছে 2টো তাল হতো না, কোনো ফল হতো না। তো ওখান থেকে আওয়াজটা এসছিল। তো আমি তখন ওপরে গিয়ে বাবা আমাকে নিয়ে গিয়ে বলছে যত পারবি গালাগালি দি। এবার বাবার সামনে কিছু বলতে পারছি না, বা আমি যেগুলো বলছি মানে টুকটুক করে যেগুলো মানে মানুষ এমনি ইউজুয়ালি কথাবার্তা ইউজ করে না সেগুলো আমি বলছি। বাবা বলছে এগুলো না আরো বাজে বাজে গালাগালি দিতে হবে, তাহলে ওরা তোকে আর কিছু বলতে পারবে না। এবার সেটাও বলতে পারছি না। তারপর বাবা বলে ঠিক আছে তুই নিচে চল। নিচে গিয়ে বাবা যেটা আমরা ব্রাহ্মণ, বাবা আমাকে গায়ত্রী মন্ত্র করে একটু ঝেড়ে দিল, যাওয়ার পরে গঙ্গা জল ছিটিয়ে দিল। আমি ঠিক ছিলাম, বলতে নেই এমনি কিছু হয়নি। তারপরের দিনকে গিয়ে বাবা যখন ছিল না, আমি তখন দুপুরবেলা উঠে আমি তাল গাছের সামনে গিয়ে যা পেরেছি তাই বলেছি। তো তারপরে বাবাকে বলেছি বাবা আমি আজকে বলেছি। বাবা বলছে বলেছিস তো? আমি হ্যাঁ। বলছে খুব ভালো করেছিস। তো এই ঘটনাগুলো এরকম টুকটুক করে মানে টুকটাক ঘটনা আমাদের বাড়িতে এরকম ঘটতে থাকে। এরকম একদিন এরকম হয়েছিল, তখনও একই ব্যাপার হয়েছিল। আমি ওয়াশরুমে গেছি, পটিতে গেছি আর কি। তো পটি থেকে আমি যখন মানে উঠে দাঁড়িয়েছি, পটি থেকে উঠে না আমাদের একটা সিঁড়ির ধাপ নিচে নেমে তারপরে আমাদের ওই কলের চাতালটা পড়ে যেখানে আর কি স্নান টান করি আর কি আমরা। তো আমি উঠে নামতে যাবো তখন দেখছি বাথরুমের মধ্যে লম্বা মোটা দড়ি হয় না, যে তোমার ছোবার যে মোটা মোটা যে দড়িগুলো হয়, ঠিক ওরকম একটা দড়ির ছায়া। আমাদের বাথরুমটা বেশ বড়, বুঝলে তো বাবা, বেশ মানে একটা ছোট ঘরের মতন আমাদের বাথরুম। তো দেখছি যে বাথরুমের মধ্যে একটা দড়ি মানে দুলছে, মানে দেওয়াল থেকে আমার দিকে আসছে, আমার দিক থেকে আবার দেওয়ালের দিকে যাচ্ছে। এবারে আমি না সত্যি কথা বলতে এগুলো তো আমরা অনেক শুনেছি, দেখে বলে না মানুষ একসময় অ্যাবজর্ব করে নেয় ব্যাপারগুলোকে। আমি তখন দেখি, আমি না দেখেই যাচ্ছি, ভাবছি কি ব্যাপার, কি হচ্ছে, কোনো ঝুল নাকি। কিন্তু আমি সিঁড়ি দিয়ে নামছি না, আমি ওই জায়গাটাতেই রয়েছি। পটি যেখানে মানে আমাদের যে পটি যে জায়গাটা, ওই জায়গাটাতেই আমি দাঁড়িয়ে রয়েছি। ওই জায়গাটাও বেশ বড় জায়গা, ওই জায়গাটাতেই দাঁড়িয়ে রয়েছি। আমি দেখছি কি ব্যাপার, কি হচ্ছে। আমি আস্তে করে ওপরে গলাটাকে না তুলে আমি আস্তে করে চোখটাকে তুলে দেখলাম ওপরে কি কোনো মোটা ঝুল রয়েছে। অনেক সময় দেখো আমাদের অনেক কিছু ভুলভ্রান্তিও হয়। তো ভাবলাম যে ওপরে কি কোনো মোটা ঝুল রয়েছে, হয়তো হাওয়া হচ্ছে, হয়তো সেরকম ঝুলছে, সেজন্যই হয়তো মানে ছাওয়াটা এরকম হচ্ছে। দেখলাম না, কোথাও কিছু নেই, পুরো বাথরুম পুরো পরিষ্কার, কিন্তু মেঝের মধ্যে ওরকম হচ্ছে। এবারে আমি তখন ভাবলাম, তখন আমার আগে যেহেতু আমার পজেসড হয়ে গেছে, আমার সাথে ব্যাপারগুলো হয়েছে, তখন আমি না তারপর থেকে আমি সত্যি কথা বলতে চট করে আমি ভয়ও পাই না আর ভেঙেও পড়ি না। আমি তখন ভাবলাম না, আমি ভয় পাবো না, এটা নিশ্চয়ই কোনো নেগেটিভ ব্যাপার হচ্ছে, এটা কোনো অন্য কিছু ব্যাপার নয়, এটা নেগেটিভ কিছু একটা এনার্জি যে বাথরুমের মধ্যে ঢুকে পড়েছে, এটা হতেই পারে। আমি প্রথমে ওম নমঃ শিবায় বলে গেছি, কিচ্ছু হয়নি। তারপরে আমি জয় মা তারা বলে ওই বিষের মধ্যে বাথরুমের মধ্যে রীতিমতো ওখান থেকে লাফ কেটেছি বাথরুমের মধ্যে জয় মা তারা বলে, এবং লাফ কাটার পারও আমি জয় মা তারা জয় তারা বলে আমি বলে যাচ্ছি। আমার ঘরে কিন্তু সবাই রয়েছে, যেহেতু ওরা টিভি দেখছে ওরা বুঝতে পারছে না। আমি বাথরুমের মধ্যেই বলছি, নয় তোরা আজকে জিতবি, নয় আজকে আমি জিতবো। আমি জয় তারা জয় মা তারা বলে আমি বলেই যাচ্ছি। বলতে বলতে দেখলাম ওটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেল। তো ভ্যানিশ হয়ে যাওয়ার পর
আমি ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম, তারপরে বাড়ির লোককে বললাম, ওই একই ব্যাপার। সবাই বলছে হ্যাঁ যখনই কিছু হয় আমাদেরকে ডাকে না, আমাদেরকে বলে না, কিন্তু কেন জানি না আমি এসব দেখার পরও কোনোদিন কাউকে ডাকিনি যে এসো এসো কি হবে, মাথায় থাকে না। তখন মনে হয় নয় ওরা জিতবে নয় আমি জিতবো, এবং আমার সাথে ঈশ্বর আছেন। আমি এটা সবসময় মানে সেই বিশ্বাসটা আমার তখন চলে এসেছিল যে আমার সাথে ঈশ্বর আছেন। তো আমি সেই বিশ্বাসটা নিয়েই না আমি দুবার মায়ের নাম করে আমি বেঁচেছি, এবং যার জন্য মাকে আমি এত মানি ভীষণ মানি মাকে আমি। তো এই ব্যাপারগুলো আমাদের বাড়িতে টুকটাক হয়েছিল। এখন আমাদের বাড়ি অনেকটা হালকা হয়ে গেছে, বলবো আগের থেকে অনেক হালকা হয়ে গেছে। সত্যি কথা বলতে আগে তো যেরকম ছিল এখন সেরকম অতটা নেই। মানে এগুলো ঘটনা যেখানে যেখানে ঘটতো, যত দিন যাচ্ছে সেগুলো আস্তে আস্তে একটু এগুলো কি বলতো সারা জীবন একসঙ্গে মানে এক জায়গায় থাকে না। কারণ হচ্ছে আমাদের বাড়িতে ভাড়া আসছে, বা আশেপাশে তো অনেক বাড়িঘর হয়ে গেছে, পুজো আর্চা হচ্ছে, আমাদের বাড়িতে গোপাল প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে না আস্তে আস্তে জিনিসটা বরং এরপরে একদিন একটা ঘটনা আমি বলবো। আমাদের বাড়িতে মা তারা আসার পরে আমরা মায়েরও কিন্তু অনেক উপস্থিতি আমরা পেয়েছি, জানো তো। এমনকি মায়ের অনেক ছলনা আমরা বুঝতে পেরেছি। মা আমার সাথে ছলনা করেছে, মানে আমি এই ঘটনা আমি পরে বলবো, এটা তোলা থাক। মা মানে মাকে, এবং এখন এমন হয়ে গেছে না, বাড়ি আমাদের এমনি সব ঠিকঠাক আছে, কিন্তু তবু বলবো বাড়িটাতে থাকার ফলে আমাদের পরিবারে অনেক কিছু মানে অনিষ্ট হয়ে গেছে। আমাদের লাইফ অনিষ্ট হয়ে গেছে, মানে আমাদের লাইফটা অনেকটা অন্যরকম হয়ে গেছে। যেটা হওয়ার কথা ছিল না, যেটা হয়তো অনেক ভালোভাবে চলতে পারতো, সেটা হয়তো না হয়ে একদমই উল্টো হয়ে গেছে। তবু তার মধ্যে থেকে আমরা নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করছি, আজও লড়াই করে বেঁচে আছি। জানি না কি হবে কোনদিন, যার জন্য মাকে বলি মা বাড়িটাতে তো আমার ভালো লাগে না, বাড়িটার মধ্যে আমার যেতে ইচ্ছে করে, আমি আর ওই বাড়িতে কোনদিন থাকবোই না। আমি মাকে শুধু এটাই বলি। তো সেই ব্যাপারটা পরে বলবো যে কি হয়েছে না হয়েছে। অপেক্ষায় থাকলাম, খুব ইন্টারেস্টিং। হ্যাঁ একদমই অপেক্ষায় থেকো। আমি অবশ্যই বলবো আজকে যদি কোনো গল্পে কিছু আমার ভুল হয়, যারা শুনবেন ভিউয়ার্সরা যারা শুনবেন তাদের কাছে ক্ষমা চাইছি যদি কিছু ভুল বলে থাকি। চেষ্টা করলাম যে আমার জীবনের যা যা ঘটনা যেগুলো আমি ফেস করছি সেগুলো আমি শেয়ার করবার শুধু চেষ্টা করলাম, এটুকুই বলতে পারি। ভালো বলেছো, এবং আমার তো খুব ভালো লেগেছে। যাই হোক, সবাই ভালো থাকুন। আর আগামী দুর্গাপুজো আসছে, সবাই ভালোভাবে পুজো কাটান। জানি না এবারে আমরা কিভাবে পুজো কাটাবো, একটু তো মানে এখনো পর্যন্ত কোনো শপিংও করিনি, কারণ ইচ্ছে করছে না শপিং করতে। যা ঘটনা ঘটে গেছে আমাদের কলকাতা শহরে, আর ইচ্ছে করছে না শপিং করতে। জানি না কি হবে, তবু মা আসছেন, মাকে তো একটু আমাদের হলেও, সারা বছরে উনি একবারই আসেন ওনার পরিবার নিয়ে, তাই না? তো আমাদেরকে তো সবাইকে একবার ওনার সামনে গিয়ে হাত জোড় করে অন্তত এটুকুই বলা, মা তুমি মানে যারা দোষীদের তুমি বিচার অন্তত করো, এটুকু বল। আর তো কিছু বলার নেই, আমরা মানুষ, আমরা লড়াই করতে পারি, আর তো কিছু করতে পারি না, বলো। সেটাই। যাই হোক থ্যাংক ইউ গো। শেষ করছি নাকি? ওকে চলো টাটা। ঠিক আছে। হ্যাঁ। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারো। আমাদের সাথে শেয়ার করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। আর ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো আর কথা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।